আমার নাম হাসান। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটা বলতে চলেছি সেটি আমার জীবনে ঘটা সত্য একটি ঘটনা এবং এই ঘটনাটা আমার জীবনকে অনেকটা ওলটপালট করে দিয়েছে। ঘটনাটা ঘটে যেদিন আমি ঢাকা থেকে বাড়িতে ফিরছিলাম। ফিরতে ফিরতে আমার বেশ খানিকটা রাত হয়ে যায় এবং সেদিনকেই আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। ঘটনার শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করব এবং যারা এখন পর্যন্ত দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দ্য মেগাবক্স প্রাইম আমাদের আরেকটি চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কটি ফলো করে দ্য মেগাবক্স প্রাইম অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। সেখানেও নতুন নতুন ঘটনা এবং গল্প দেওয়া হবে। তাহলে চলুন সরাসরি আমরা হাসানের ঘটনায় চলে যাই। আমার নাম হাসান। আমি আমার জীবনের ঘটনাটা একদম ছোটবেলা থেকেই শুরু করি, কারণ হচ্ছে তাতে বুঝতে আপনাদের সুবিধা হবে। ছোটবেলায় আমার বাবা মারা যায় যখন আমার বয়স 8 বছর ছিল। তারপর থেকেই আমার মা এবং আমার দাদা আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে। আমি হচ্ছি বড় এবং আমার ছোট আরেকটা বোন রয়েছে। তো এরকমভাবেই ছোটবেলা থেকেই আমি একজন এতিমের মতো বড় হয়েছি। আমার বাবা বলতে আমার দাদাই ছিল, কারণ দাদা এবং দাদি দুজনেই অনেকটা বলতে গেলে আমাকে মানুষ করেছে এবং পড়ালেখা শিখিয়েছে। বেশি অবধি পড়াশোনা করিনি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি, ম্যাট্রিক পরীক্ষা দিতে পারিনি। এর আগে থেকেই পুরো সংসারের দায়িত্ব অনেকটা আমার উপরেই ছিল। আমি ক্লাস 5 থেকেই কাজকাম টুকটাক করতাম এবং তা থেকে যা আসতো নিজের হাত খরচ এবং সংসার চালানোর খরচটা অনেক ভালোভাবেই চলে যেত। এরপরে আর টাকা পয়সার সমস্যার কারণে পড়তে পারিনি, কারণ ক্লাস 10-এ ওঠার পরে আমার দাদা মারা গিয়েছিল। এরপরে আর পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। আমি আমাদের যে 2 কানি জমি ছিল সে জমি চাষ করতাম আর টুকটাক ওর খেতে মজদুরি করতাম। এভাবে করেই আমাদের জীবন মোটামুটিভাবে টেনে টুনে এই পর্যন্ত আসে। তখন আমার বয়স 21 কি 22 বছর হবে। হঠাৎ একদিন আমার মামা আমাকে বলে ঢাকায় একটা জায়গায় চাকরি দিবে। তো আমি বললাম কি যে আমার মা এবং ছোট বোনকে ছেড়ে আমি ঢাকায় যাব কিভাবে। আমার ছোট বোনের বয়স তখন 14 কি 15 বছর হবে। ওকে রেখে, আমার মাকে রেখে আর দাদিকে রেখে আমি কিভাবে যাই। তবে মামা বলল কি যে চাকরি বেশি কষ্টের না, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবি। টাকা পয়সা ইনকামের চিন্তা করে আমি আমার মামার সাথে ঢাকায় চলে গেলাম। ওই দিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে গেলাম। যাই হোক, ঢাকায় খুব ভালোভাবেই কাজ কারবার চলছিল আর কি, খুব সুন্দরভাবেই কাজকাম চলছিল। 2018 সালের দিকে আমি মামার সাথে ঢাকা যাই এবং প্রায় 1-1.5 বছর আমি সেই ফ্যাক্টরিতে কাজ করি এবং পরবর্তীতে আরেকটা ফ্যাক্টরিতে যাই। ফ্যাক্টরি ছিল হচ্ছে একটা স্টিলের ফ্যাক্টরি। ওভারটাইম দিয়ে খুব ভালো ইনকাম হতো। তো মাঝখানে হচ্ছে করোনার সময় ছিল। এই করোনার সময়ই আমার চাকরিটা চলে গেল এবং কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না। এই করোনার সময়ই আমার সাথে এই ঘটনাটা ঘটে। যখন করোনা সর্বপ্রথম একটু শুরু হয় তখন কাজ ভালোভাবেই চলছিল, কিন্তু যখন পুরোপুরি লকডাউন দিয়ে দেয় তখন কাজ আর ভালোভাবে আগাচ্ছিল না বলে আমাদের ফ্যাক্টরি থেকে অনেক কর্মী ছাঁটাই করে দেয়। আমি তখন নারায়ণগঞ্জে ছিলাম এবং তখন আমাকে ওইখান থেকে বাড়িতে চলে আসতে হয়। তো যেদিন রাত্রেবেলা আমি বাড়িতে আসছিলাম, আমি বিকালবেলা বাসে উঠি নারায়ণগঞ্জ থেকে। বিকালবেলা বাসে উঠলে সাধারণত যদি আমি মাওয়া হয়ে আসি তারপরেও 4-5-6 ঘন্টার বেশি লাগার কথা না, কারণ এরকম সময়ই লাগে আসার কথা। কিন্তু ওই দিন আসার পথে মাওয়া ঘাটে প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল। জ্যাম থাকার কারণে আমার ঘাট পার হতে অনেকটা দেরি হয়ে যায় এবং আমি অনেকটা লেট করে আমাদের গ্রামে এসে পৌঁছাই। আমি যখন আমাদের গ্রামে এসে নামি তখন রাত প্রায় 1:30 হবে এবং ওই সময়ে বাজারে কোনো ভ্যান পাওয়া যাবে না, সেটাই স্বাভাবিক। আর যেহেতু এটা আমার নিজের গ্রাম এবং সারা জীবন এই গ্রামেই চষে বেরিয়েছি, এখান থেকে যদি দিনের বেলা যেতাম তাহলে ভ্যানে যেতাম, আর রাত্রেবেলা যেহেতু কোনো ভ্যান নেই সেহেতু বাড়ি বেশি দূরে না, 1.5 কিলোমিটার পথ। এই তো কাছাকাছি, হেঁটে চলে গেলেই হবে এবং আমি ব্যাগ বস্তা নিয়ে হাঁটা শুরু করলাম। তখন ফুল দমে লকডাউন চলছে, গাড়ি ঘোড়াও তেমন একটা চলাচল করছে না, অনেক কষ্ট করে আসতে হয়েছে, এই জন্যই এত দেরি হয়েছে। তারপর আমি যখন আমাদের সেই গায়ের রাস্তা ধরে সামনের দিকে হাঁটা শুরু করলাম, এই জায়গায় একটা জায়গা আছে যে জায়গাটা একটু ভয়ানক। তো ওই জায়গাটায় দিয়ে যাইতে সবাই ভয় পায়, কিন্তু আমার ভয় লাগে না, কারণ অনেক এদিক দিয়ে বেরিয়েছি। তো আমি স্বাভাবিকভাবেই ওদিক দিয়ে যাচ্ছিলাম। আমি যখন বাড়িঘর পেরিয়ে সেই ফাঁকা মাঠের রাস্তাটার মধ্যে আসলাম
তখন আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতে শুরু হলো। মনে হচ্ছিল ঘোড়ায় চড়ে পেছনে কেউ আমার পিছু নিচ্ছে। আমি যখন পেছনে তাকাচ্ছি তখনই সেটা গায়েব হয়ে যাচ্ছে, এবং আমি যখন সামনের দিকে হাঁটছি তখন মনে হচ্ছে ঘোড়ায় চেপে কেউ আমার পিছু পিছু আসছে। আমি পেছনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। এরপর আমি যখন সামনের দিকে তাকালাম তখন দেখলাম ঘোমটা টানা একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখে তো আমি আচমকা একদম ভয় পেয়ে গিয়েছি। এরপর আমি বুকে থুথু দিয়ে বললাম কি যে, আপনি কে? আর এরকম পথের মাঝখানে এরকম ভাবে কেউ দাঁড়ায়? ভয় পা কাণ্ড কারখানা। তখন সে বলল, আপনি কোন দিকে যাইবেন? তারপর আমি তাকে বললাম কি যে, এটা আমার গ্রাম আর আমারই বলতেছেন কোন দিকে যাবেন? আপনি কে? আপনারা তো চেনা যাচ্ছে না, চিনলাম না, আপনি কেডা? তখন সেই লোকটা তার মুখের ঘুমটা কোনোভাবেই সরাচ্ছিল না এবং আমার সাথে একটু অন্যরকম কণ্ঠে কথা বলছিল। আমি তাকে বারবার জিজ্ঞেস করতে লাগলাম এবং সে বলল কি যে, তোমাদের বাড়ির দিকেই যাব, চলো, তুমি আমার চিনবা না, তোমাদের বাড়ির পাশের ওই আত্মীয় আমরা। তারপর আমি ওনার সাথে যেতে লাগলাম। উনি আমার সাথে গল্প করতে লাগলো এবং আমিও গল্প করছিলাম যে আপনার গ্রাম কোথায়। সে অদ্ভুত অদ্ভুত নাম বলছিল, যেমন তার গ্রামের কি একটা অদ্ভুত নাম যেন বলেছিল, আমার সঠিক খেয়াল নেই। তবে স্বাভাবিক কোনো গ্রামের নাম আমার কাছে মনে হলো না। আমি সামনের দিকে হাঁটতে শুরু করলাম এবং কিছু দূর যাবার পরে যখন লোকালয় চলে আসলো, মানে ওই ফাঁকা মাঠটা পেরোনোর পরে, তখন আমি তার দিকে তাকাতে যাব, দেখি সেই লোকটা সেখানে আর নেই, সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। আমি প্রথম এত ভয় পেয়েছি যে তারপর আমি আমার পেছন দিকে না ফিরেই আমি সোজা বাড়ির দিকে চলে যাই এবং মাকে বলি, মা বলে কি যে, এত দেরি করলি কিসের জন্য? আমি বললাম, জানোই তো লকডাউন চলতেছে, এর মধ্যে আসাই মুশকিল। তারপর আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এর পরের দিন সন্ধ্যার পরে আমি একটু বের হলাম গ্রামটা ঘুরতে। সাধারণত সন্ধ্যার পরে ঘুরতে আমার বেশ ভালো লাগতো, আর এটা আমার নিজের গ্রাম, এখান দিয়ে এরকম কোনো সমস্যা হবে না সেটা আমি ভালোই বুঝতে পারছি। তো আমি একটু ঘুরতে ঘুরতে রাত 10টা-11টা বেজে গেল। বন্ধুবান্ধবের সাথে দেখা করে ফিরতে ফিরতে 11টা বেজে গেল। তো আমি স্বাভাবিকভাবে ওই দিনকের ওই রাস্তা ধরেই আসছিলাম, যে রাস্তা ধরে গতদিন এসেছিলাম। আমি একটু সামনে এগিয়ে যাবার পরেই হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু রাস্তার মধ্যে আমি তেমন কিছুই দেখতে পাই না। আমি খেয়াল করি চারপাশের গাছগুলো অনেক জোরে জোরে দুলছিল এবং খুব জোরে বাতাস হচ্ছিল। গতকালকে ওই লোকটির কথা আমার মনে পড়ে গেল এবং সেই লোকটি বারবার করে বলছিল যে, এই রাস্তা দিয়ে এসে তুই ভুল করেছিস, এরকম ভাবেই বলছিল। আমি বললাম, কেন কাকা? তখন সেই লোকটি কোনো উত্তর দেয়নি এবং ওই সময়ে আমার ওই দিক দিয়ে কেন আসা ভুল হয়েছে সেটা আমি তার কাছে কোনো উত্তর পাইনি এবং যখন পেছনে তাকাই আমি লোকটিকে দেখতে পাইনি। আমার গতকালকের সেই লোকটির কথা মনে পড়ে গেল। এরপর আমি যখন উঠে সামনের দিকে তাকাতে যাব, আমি দেখলাম গতকালের সেই লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার সাথে একটি ঘোড়া, যে ঘোড়ার পায়ের শব্দ আমি গতকাল পাচ্ছিলাম। এরপর সেই লোকটি আমার মাথায় সজোরে কিছু দিয়ে একটা আঘাত করলো। তারপর আমার আর কিছু মনে নেই, আমি সেন্সলেস হয়ে সেখানে পড়ে গেলাম। এরপর আমার হালকা হালকা একটু মনে আছে যে লোকটি আমাকে কাঁধে তুলে নিল বা কোনো কিছুর মধ্যে রাখলো এবং সেই জিনিসটা প্রথমে দৌড়ালো এবং তারপরে জিনিসটা হাওয়ায় ভাসতে লাগলো। আমার কাছে এতটুকু মনে আছে যে এরকম কিছু একটা হলো, কারণ তখন ওই জিনিসটার মাটিতে লাগলে বা মাটিতে গেলে একটা উঁচু নিচু বা যখন মাটির রাস্তা দিয়ে গেলে একটা ভাব দেখা যায় না, সেরকম কোনো ভাব ছিল না, একদম স্মুথলি যাচ্ছিল। তো আমি ওই লোকটা আমার পরবর্তীতে আমার আর কিছু মনে নেই। এর পরবর্তীতে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি সর্বপ্রথম যে জিনিস দেখতে পাই আমার সামনে, মানে যেখানে বসে আছি বা যেখানে শুয়েছিলাম, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। যখন উঠি আমি ওঠার পরে সর্বপ্রথম যে চোখটা আমার যেদিকে যায় সেটা হচ্ছে সামনে বিশাল বড় দুটো পাহাড় এবং সেই পাহাড়ের ফাঁক দিয়ে পানি পড়তেছে এবং আমি সেটা দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই এবং সেইখানে যে সূর্যটা ছিল, যে সূর্যটা দেখা যায়, সূর্যটা একদম কাছে এবং ওই জায়গাটা অনেক গরম, প্রচণ্ড পরিমাণ গরম, এত পরিমাণ গরম লাগতেছিল আমার যে আমি গরমে শুয়েছিলাম ঠিকই কিন্তু গরমে গোসল করে ফেলছি, এরকম প্রচণ্ড পরিমাণ গরম। এবং সেই সাথে মানে আমি যে বিছানার উপর শুয়ে আছি, বিছানাটা খুবই আজব দেখতে, মানে এক ধরনের ওই শিং টিং দিয়ে তৈরি বিছানা এবং মানে কি পাটাতন সেটা আমি বলতে পারবো না। তো আমি যখন ওঠার পরে আমি আসলে কিছু বুঝতে পারতেছিলাম না, আমি জিনিসটা স্বপ্ন দেখতেছি নাকি অন্য কিছু, আমি টোটালি আমার কোনো সেন্স নাই। তখন আমার গতকালকের রাতের ঘটনা মনে পড়লো যে কেউ আমাকে মাথায় সজোরে আঘাত করে আমাকে তুলে নিয়ে আসছে। তো তার মানে বুঝতে পারছি যে আমি নিশ্চয়ই কিডন্যাপ হয়ে গেছি। আর আমার মাথায় একটা জিনিসই বারবার খেলা করতে লাগলো, কারণ হচ্ছে গিয়ে
আমি এই কয়েকদিনে কাজ করে অনেক 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 কষ্ট করে আসার সময় আমার যে টাকা পয়সাগুলো ছিল প্রায় 2 লাখ টাকার মতো আমি গুছাইছি। প্রায় এই 2 বছরের বেশি সময় 2 লাখ টাকা বাড়িতে দেওয়ার পর আমি 2 লাখ টাকার মতো গুছাইছি। সেই 2 লাখ টাকা নিয়ে আমি ওই রাত্রেবেলা আসতেছিলাম। তো আমার এতটুকু খেয়াল হইলো যে ওই 2 লাখ টাকার জন্য হয়তো কেউ আমাকে গুম করছে বা গতকালকে রাত্রেবেলা চাইছিল করতে, কারণ টাকা আমার সাথে ছিল। আমি তখন ভয় পাচ্ছিলাম কাকার সাথে যখন হাঁটছিলাম। তো ওই কাকা নিশ্চয়ই এই টাকা নেওয়ার জন্য আমাকে গুম করে নিয়ে আসছে। হয়তো আমার বাড়িতে গিয়ে ভয় দেখাবে, হ্যান ত্যান করবে, আমি টাকা মার হাতে দিয়েছি কালকে। তো আমার মাথায় এটা খেলতে লাগলো। পরবর্তীতে আমি ভাবলাম যে নিশ্চয়ই এটা ছাড়া আর কিছুই হইতে পারে না। কিছুক্ষণ বাদে একজন লোক আসলো, সেই লোকের মাথায় ঘুমটা দেওয়া। আর যে লোকগুলো যে বারবার আসতেছে তাদের ড্রেসের রং আলাদা, তবে সবার ড্রেসের রং প্রায় কাছাকাছি। কারো রং সাদা, কারোটা আবার কালো, কারোটা আবার ধূসর রঙের, এরকম ছাই বর্ণের। তো এখন যে লোকটা আসলো তার ড্রেসের রং একদম সম্পূর্ণ সাদা এবং খুবই অদ্ভুত। ওই যে একটা গেমস আছে না, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ওই গেমসের মধ্যে যে উইজার্ডের যে জামাটা পরলে যেরকম লাগে, এরকম নীল জামা পরে লোকও আমি দেখছি ওইখানে। তো এই সময় এরকম সাদা রঙের জামা পরে মানে হুডির মতো আমার সামনে আসলো এবং তার চেহারা দেখা যাচ্ছিল না। তবে আমি তার হাত দেখে বুঝতে পারলাম যে এটা কোনো স্বাভাবিক মানুষ না, এটা নিশ্চয়ই অন্য কোনো জাতি হবে। কারণ হচ্ছে কি, ওদের নখগুলো ছিল অনেক বড় বড় এবং দাঁতগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছিল এবং দাঁতের রং ছিল কুচকি কালো। তো এগুলো দেখে আমি ভয় পেয়ে যাই এবং আমার মাথা থেকে সেই জিনিসটা মানে উধাও হয়ে যায়, না এটা নিশ্চয়ই টাকার জন্য আমাকে কিডন্যাপ করে নেয় বা অন্য কোনো ব্যাপার আছে এখানে। তো ওরা যাওয়ার পরে আমাকে কিছু একটা বললো, কিন্তু আমি বুঝলাম না। তারপর আমার হাত ধরলো সেই লোকটা, ধরে আমাকে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা রুমে বসানো হলো। সেই রুমে বসানোর পরে কিছুক্ষণ বাদে খুব চমৎকার দেখতে, মানে বলে বুঝাইতে পারবো না আমি যে জিনিসটা কেমন, কারণ আপনারা হয়তো কোনোদিন দেখেন নাই, আমিও জিনিসটা কোনোদিন দেখি নাই। মানে চৌকির মতো এরকম একটা জিনিসে চড়ে একটা মেয়েকে আনা হচ্ছে এবং সেই মেয়েটা ঘোমটা দেওয়া, সাদা রঙের পোশাক পরা, একদম ধবধবে সাদা। এত সাদা রঙের পোশাক আমি আমার জীবনে কোনোদিন, কাফেরের কাপড় এত সাদা হয় না। তো এবং তার শরীর দিয়ে মনে হচ্ছিল যে জল করতেছে কোনো কিছু একটা, মানে স্বর্ণ গয়নার মতো কোনো কিছু একটা পরা এবং সেগুলো জল করতেছে। এরপর তাকে আমার সামনে এনে বসানো হলো। তারপর সামনে এনে বসানোর পরে তারা কথা বলা করতেছে এবং কিছু একটা বলতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। এরপরে আমি যখন বলতে লাগলাম যে আপনারা কারা, আর আপনারা এরকমভাবে আমাকে তুলে নিয়ে আসছেন কিসের জন্য, আমার বাড়িতে মা বোন আছে, আমার তার কাছে যাইতে হবে, আমি ছাড়া তাদের কেউ নাই, আপনাদের যদি টাকা লাগে তাইলে টাকা নিয়ে নেন, কিন্তু আমার ছাইড়া দেন, আমি না গেলে আমার মা বোনরে কেউ খাওয়াইতে পারবো না, আমার মা বোন একা পড়ে যাবো। তো এই কথা বলার পরে তারা তখন প্রথমবারের মতো আমাকে বললো যে মানে যে কথাটা বললো এটা আমি শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। তারা বললো কি যে তোকে আজকে এই মেয়েকে বিয়ে করতে হবে। তো এই কথা বলার পরে আমি বললাম কি যে বিয়ে করতে হবে মানে, আর আপনারা কারা, আপনারা আগে বলবেন তো আপনারা কারা, এরকমভাবে আমাকে তুলে নিয়ে আসছেন। তো এরপরে সেই লোকের মধ্যে একজন লোক আমাকে কষে একটা থাপ্পড় মারলো। তো থাপ্পড় খাওয়ার পর আমি গালে হাত দিয়ে বসে আছি এবং সেই মেয়েটাকে আমি দেখি নাই, কিন্তু যে জামা পরে আছে জামার ভিতর থেকে তাকে একদমই দেখা যাচ্ছে না। তো আমি যতই বলি কি যে না আমি বিয়ে করবো না, আমাকে সমানে থাপড়াই দিয়ে থাকে এবং থাপ্পড়ের জোর এত বেশি, এরকম হাতে মানে অনেক ব্যথা লাগে। তো এক পর্যায়ে প্রথম পর্যায়ে আনার পরে বললো কি যে আমি বিয়ে করবো না। তারপরে আমাকে আবার সেই রুমের ভিতরে রেখে দিয়ে আসলো। এরকমভাবে আমি 2 দিন ওই রুমের মধ্যে ছিলাম এবং তৃতীয় দিন আমাকে সেই রুম থেকে আবার বের করা হয়, আবার সেই একইভাবে ওইখানে বসানো হয়। কিন্তু সেই মেয়েটাকে এই 2 দিন আনা হয় না, 2 দিন আমাকে ঘর থেকে বের করছে, এরকমভাবে জিজ্ঞেস করছে বিয়ে করবি কিনা। তো পরবর্তীতে আমি ভাবলাম যে দেখলাম যে এদের যে পরিমাণ শক্তি বা আমি কোথায় আছি আমি এটা জানি না। আমার যদি এখানে ভালোভাবে থাকতে হয় তাহলে এই মেয়েকে বিয়ে করতে হবে। আমার একটা শখ ছিল যে আমি বিয়ে করব, আমার মাকে জানায় বিয়ে করব, মাকে নিয়ে যাব, মা বোনকে সাথে করে বিয়ে করব, কিন্তু এরকমভাবে বিয়ে করতে হবে সেটা আসলে আমি কল্পনাও করি নাই। এর পরবর্তীতে সেই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দেয় এবং রাত্রেবেলা আমাদের দুজনের বাসর ছিল। তো বাসর থাকাকালীন সময়ে সে আমাকে হচ্ছে গিয়ে ওইখানে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়, ওই মেয়েটা যে ঘরে থাকে সেই ঘরে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে আমি যখন ওইখানে যাই আমার তো প্রচণ্ড পরিমাণ ঘৃণা লাগতেছে মেয়েটাকে দেখে। তারপর আমি এর আগে দেখি নাই, প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছে আমার।
তো আমি তাকে বললাম কি যে আমি তো আপনারা বিয়ে করব না, বিয়ে করতে চাই নাই, আপনি আমাকে জোর করে বিয়ে করছেন, আমি আপনার সাথে ঘুমাবো না। তাই বলে আমি হচ্ছে গিয়ে নিচে ওইখান থেকে একটা বালিশ নিয়ে নিচে আমি ঘুমাতে গেলাম। এখানে বালিশও খুবই অদ্ভুত ভাই, আমি এরকম বালিশ আমার জন্ম জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তো এরপরে আমি যখন নিচে শুইতে যাব, মায়াটা আমার হাত ধরলো। তো হাত ধরার পরে ভাই আমি বলতে পারবো না কি আমার মধ্যে বিদ্যুৎ খেলে গেল, মানে এক ধরনের কারেন্টের মতো শক খাইলাম আমি। শক খাওয়ার পরে আমার হাত ধরে খাটের উপর বসাইলো। তো তখন সে প্রথমে কি বললো আমি বুঝলাম না, পরবর্তীতে সে তার মুখের ঘুমটা সরালো। এবং ভাই আপনি মানে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর, এত সুন্দরী মাইয়া আমি আমার জন্মে দেখি নাই। মানে এত পরিমাণ সুন্দর এবং এত ধপধপে সাদা তার ত্বক, এবং সে যখন আমার হাত ধরছে মানে তার হাত এত পরিমাণ নরম, মানে মোম আছে না, মোমের থেকেও বেশি নরম তার হাত, এবং তার সমস্ত জিনিসপাতি মানে পুরো শরীরের সব জায়গায় এত পরিমাণ নরম যে আমি কি বলবো, আমি আসলে বলে বোঝাইতে পারবো না যে এই পরিমাণ নরম হাত পা আমি আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই। এবং সে যখন আমার হাতটা ধরলাম, বললাম না আমার শরীরের মধ্যে মনে হলো যে মানে বিজলি কারেন্ট দৌড়াচ্ছে এরকম আমার মধ্যে, মানে আমি নাই। আমি এর আগে প্রেম করছি, আমার গ্রামে প্রেম করছি, শহরেও প্রেম করছি। তো এই যে আমার প্রেমিকাদের ধরছি আমি, কিন্তু এত নরম কোনো মেয়ে মানুষ আমি দেখি নাই। যাই হোক, তো সে যখন আমার হাতটা ধরলো, আমার মানে আমার শরীরের মধ্যে একদম প্রকার বিদ্যুৎ খেলে যাচ্ছিল। এবং তার চেহারার দিকে যখন আমি তাকাইলাম, একদম আমাদের চোখ কিন্তু ছাই কালারের হয়, কিন্তু এই মেয়েটার চোখ একদম নীল, চোখের মনে একদম টোটালি নীল। আর হচ্ছে দেখতে এত বেশি সুন্দর, মানে আমার কল্পনার বাইরে, আমি জীবনেও ভাবি নাই যে এত সুন্দর মায়ের আমি বিয়ে করতে পারবো। তো যেহেতু আমি গ্রামের ছেলে, তারপর আবার গরিব ঘরের ছেলে, তো আমি আসলে কাহিনীটা বুঝতে পারলাম না যে এই মেয়েটা আমাকে কিসের জন্য বিয়ে করলো, এরা কারা, এবং আমি এখন কোন জায়গায় আছি, বা কিসের জন্য এরা আমাকে ধরে নিয়ে আসছে। আমি আসলে টোটাল বিষয়টাই বুঝতে পারি নাই। এর পরবর্তীতে আমি সাহস করে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে এবং আমাকে কেন তুলে নিয়ে আসছেন। তখন সেই মেয়েটা কোনো কথা বললো না। সেই মেয়েটা হচ্ছে কি চুপচাপ আমাকে দেখতেছে, খালি দেখতেছে, আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকায় আছে এবং খালি দেখেই যাচ্ছে। আমি আসলে বুঝতে পারলাম না যে এই মেয়েটা এরকমভাবে আমার দিকে কিসের জন্য তাকাইতেছে, বারবার এরকমভাবে আমাকে বিয়ে করলো কিসের জন্য, আমার মাথায় কোনো কিছুই ঢুকতেছিল না। এরপর আমি তাকে তার হাত শক্ত করে চেপে ধরলাম, দুই হাতই ধরলাম আমি। সে আমার হাত ধরছিল, আমি তার হাত ধরলাম। এবার ধরে আমি তাকে ভালো মতো একদম সুন্দরভাবে জিজ্ঞেস করলাম, আমার এই কিসের জন্য তুলে নিয়ে আসছেন একটু বলেন, এটা কোন জায়গা, আর আমি এখন কোন জায়গায় আছি। তো এই কথা বলার পরে আসলে সে যেটা বলল সেটা বলার পরে আমার আর সেন্স ছিল না, কি বলছিল সেটা আমি তোকে বলতেছি। এরপরে সে যখন বলল যে আমরা জিন, এবং এই কথাটা শোনার পরে আমি আসলে ভয়ে আমার আর সেন্স ছিল না সেখানে। আমি প্রচণ্ড পরিমাণ ভয়ে কাঁপতেছিলাম এবং আমার শরীর থেকে প্রচণ্ড পরিমাণ ঘাম ঝরতেছিল, কারণ জিন মানে, আর জিন পরিতে আমি তো বিশ্বাস করতাম, আমার ছোটোবেলায় তাদের কাছ থেকে গল্প শুনছি, কিন্তু জিন পরি যে সত্যি সত্যি হয় এটা আমি আর আমার জানা ছিল না। এবং যে মেয়েটা আমাকে বিয়ে করছে এবং আমাকে ধরে নিয়ে আসছে সে হচ্ছে একটা পরী। প্রিয় দর্শক, এই গল্পের বাকি অংশ, ঘটনার বাকি অংশ আমরা দ্বিতীয় পর্বে জানার চেষ্টা করব, কেন ওই পরী মেয়েটা এই ছেলেটাকে তুলে নিয়ে আসছে এবং পরবর্তীতে এই ছেলেটার কি হয়েছিল সেটা আমরা ঘটনার বাকি অংশে জানার চেষ্টা করব। ঘটনার বাকি অংশ শুনতে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং দ্য মেগাবক্স প্রাইম আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওইখানে এরকম চমৎকার সব ঘটনা নিয়মিত আপলোড করা হবে। তো দেখা হবে পরবর্তী ঘটনায়, পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করুন।